জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব, এখনও ধরাছোঁয়ার বাইরে 187 পুলিশ কর্মকর্তা, তালিকায় শীর্ষে ডিবি হারুন। জানিয়ে দেব, তোফাজ্জল হত্যায় বহিষ্কার হচ্ছে ডাবির 8 শিক্ষার্থী। জানিয়ে দেব, রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। জানিয়ে দেব, 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এখনও ধরাছোঁয়ার বাইরে 187 পুলিশ কর্মকর্তা, তালিকায় শীর্ষে ডিবি হারুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে এখনও লাপাত্তা পুলিশের 187 জন কর্মকর্তা। এই তালিকায় উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন। গত 5 আগস্টের পর যারা আর কর্মস্থলে ফেরেননি, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা চাকরিতে ফিরতে পারবেন না। বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছে। এইদিকে সূত্র জানিয়েছে, পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারাও পলাতক। তবে পলাতক শেখ হাসিনা সরকারের অন্যতম দোসর হিসেবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। যেসব পুলিশ কর্মকর্তা বিক্ষুব্ধ ছাত্র জনতার ওপর গুলির নির্দেশ দিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছেন, তাদের গ্রেফতার না হওয়ায় জনমনে খুব অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে গ্রেফতার নিশ্চিত না করে যারা তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে। তথ্য অনুসন্ধানে দেখা গেছে, পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুন আর রশিদ। এখনও চাকরিচ্যুত নন। পুলিশ সদর দপ্তরের এই তালিকায় তাকে 1 নম্বরে রাখা হয়েছে। 5 আগস্টের আগে পরে সংগঠিত আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামির তালিকায়ও তিনি শীর্ষে। এইসব মামলার মধ্যে 2011 সালে যে ঘটনাকে কেন্দ্র করে এই কর্মকর্তা লাইমলাইটে আসেন, সেই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে নির্যাতনের মামলাও আছে। জয়নাল আবেদিন ফারুক নিজেই বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এই পর্যন্ত আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে 38টি মামলায় তার নাম পাওয়া গেছে। সর্বশেষ এই কর্মকর্তা ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে বেশি সমালোচিত হন। 5 আগস্টের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। রাজনৈতিক সহ আলোচিত বেশ কয়েকজনকে দুপুরের খাবার পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমালোচিত হন হারুন। এক পর্যায়ে ডিবি কার্যালয়কে হারুনের ভাতের হোটেল হিসেবে অনেকে ব্যঙ্গ করতে শুরু করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ সদস্যদের পলাতক তালিকায় আলোচিত 5 জন অতিরিক্ত ডিআইজি, তাদেরকেও কর্মস্থলে অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে। পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার। ছাত্র জনতা সহ নরকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে 27টি। 5 আগস্টের পর তাকেও আর পাওয়া যায়নি। আলোচিত সমালোচিত এই কর্মকর্তা কর্মস্থলে আর যোগদান করেনি। 2011 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুককে সংসদ ভবনের সামনে মারধরের ঘটনায় ভাইরাল হলে তিনি বিগত সরকারের গুডবুকে চলে আসেন। ওই সময় তেজগাঁও জোনের এডিসি ছিলেন বিপ্লব সরকার। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দফায় দফায় পদোন্নতি সহ গুরুত্বপূর্ণ স্থানে চাকরি করার সুযোগ পেয়ে যান। যে কয়জন পুলিশ কর্মকর্তা সরকারের শীর্ষে অবস্থান করছিলেন, তাদের মধ্যে বিপ্লব সরকার অন্যতম। প্রায় 13 বছর পর সেই জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত সেই হারুন বিপ্লব জুটির মামলাটি করেন জয়নুল আবেদিন ফারুক নিজেই। এছাড়া কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি পলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুন নবী, অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদি হাসান ও অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়।
যাদের প্রত্যেকের বিরুদ্ধে 5 আগস্টের আগে পরে সংগঠিত হতাহতের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে। অসুস্থতার আবেদন করে কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি উত্তম কুমার পাল, এসপি আবু মারুফ হোসেন, শাহ নূর আলম পাটোয়ারি, র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রওশনুল হক সৈকত, এএসপি মফিজুর রহমান পলাশ, এএসপি আরিফুজ্জামান, এএসপি আল ইমরান হোসেন, এএসপি ইফতেখার মাহমুদ। চাকরি ছেড়ে দিয়েছেন বহুল আলোচিত আরেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়া এএসপি মিস্টার জন রানা 5 আগস্টের আগেই চাকরি ছেড়ে দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তিনি 2 আগস্ট পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন। রংপুর ডিআইজি কার্যালয় থেকে সেটি পুলিশ সদর দপ্তর হয়ে 28 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। পলাতকের 187 জনের এই তালিকায় 5 জন ইন্সপেক্টরও আছেন। এছাড়া 14 জন এসআই, 9 জন এএসআই, 7 জন নায়েক এবং 132 জন কনস্টেবল রয়েছেন। এই কনস্টেবলদের মধ্যে 2 জন নারী সদস্যও আছেন। এদিকে চাকরিতে অনুপস্থিত থাকলেও বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিতর্কিত তালিকার কয়েকজনকে সংযুক্ত পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তথ্য অনুসন্ধানে জানা গেছে, যেসব পুলিশ কর্মকর্তা জুলাই আগস্ট ম্যাসাকারে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। তারা যাতে দেশ থেকে পালাতে না পারেন সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের অনুপস্থিতির বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়। একমাত্র অতিরিক্ত ডিআইজি সঞ্জিত রায় ছাড়া কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তোফাজ্জল হত্যায় বহিষ্কার হচ্ছে ডাবির 8 শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক মাসুদ কামাল তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে তোফাজ্জল হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে 8 শিক্ষার্থীর হলের সিট বাতিল করে হল প্রভোস্ট চিঠি দিয়েছেন। এছাড়া তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার 21 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের বিষয়টি জানানো হবে। ওই 8 শিক্ষার্থী হলেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন শাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল মিয়া ও আব্দুস সামাদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের আহসানুল্লাহ, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ কবির ও পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত বাকি শিক্ষার্থীদেরও খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এরই মধ্যে তোফাজ্জল হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার 6 ডাবি শিক্ষার্থী গতকাল শুক্রবার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন মোহাম্মদ জালাল মিয়া, সুমন মিয়া, মোহাম্মদ মোত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম। এরা সবাই ফজলুল হক হলের আবাসিক ছাত্র। শুক্রবার বরগুনার পাথরঘাটায় গ্রামের বাড়িতে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছে নিহত তোফাজ্জলকে। তাকে দাফনের পর এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এছাড়া তোফাজ্জল হত্যার বিচার চেয়ে গতকাল দুপুরে ডাবির অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢাকার পাথরঘাটা উপজেলার শিক্ষার্থীরা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেন শিক্ষার্থীরা। এদিকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির 6 শিক্ষার্থী। শিক্ষার্থীরা বলেন, 18 সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের 6টি মোবাইল ও মানিব্যাগ চুরি হয়েছিল। তোফাজ্জল সেই দিন রাত 8টার দিকে হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যান। তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদের নামে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এরপর তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয়।
খাওয়া শেষে আবার তাকে হলের অতিথি কক্ষে এনে ব্যাপক মারধর করেন কয়েকজন শিক্ষার্থী। আসামিরা বলেন, সেই দিন অতিথি কক্ষে মারধরের পর রাত 12টার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তারা জানতে পারেন চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল মারা গেছেন। 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত, বললেন অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার 21 সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে তিনি এইসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারি সহ প্রায় 8 শতাধিক রোকনের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশের যেই সব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। সম্মেলনে কেন্দ্রীয় শূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় শূরা পরিষদের সদস্য ও ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাবেক জেলা আমির মঈনুদ্দিন আহমেদ, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মুজিবুর রহমান নিয়াজি, ইঞ্জিনিয়ার আব্দুল বাকি, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মোহাম্মদ আবদুল্লাহ, আবু সাইদ মুন্না, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান সহ জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহত ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন যৌথ মালিক শ্রমিক নেতারা। শুক্রবার 20 সেপ্টেম্বর রাতে এক যৌথ সভায় এই সিদ্ধান্তের কথা জানান নেতারা। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙামাটি ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম আকাশ, মাইক্রোবাস মিনিবাস সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম রাঙামাটি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ উদ্দিন ও অন্যান্যরা।